সুপ্রিয় দর্শক, লাইফস্টাইল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট উদ্যোক্তা প্রিয়াঙ্কা কর্মকার পিঙ্কি, যিনি বিশিষ্ট মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটর এবং কর্ণধার গ্ল্যামারাইজ বাই পিঙ্কি এবং অন্বেষা। প্রিয়াঙ্কা কর্মকার পিঙ্কি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফস্টাইল অনুষ্ঠানে। আপনাকে অনেক শুভেচ্ছা আমাকে আসলে এইভাবে ইনভাইট করার জন্য। আর এটা হচ্ছে আমার এরকম অনুষ্ঠানে ফার্স্ট আসা। ধন্যবাদ আপনাকে। আমরা মিডিয়াতে আপনাকে ওইভাবে না দেখলেও কিন্তু আমরা অনলাইন মাধ্যমে অর্থাৎ ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় আমি অনলাইনেই কাজটা বেশি করি। আমি লাস্ট 2 মাস থেকে হচ্ছে আমি একটু ফ্রন্ট ফুটে আসছি। তাছাড়া আমি সবসময় একটু অনলাইনেই বা বাসা থেকেই মানুষকে সাজানো বা বিজনেসটা আমার টোটালি অনলাইনেই। তো ওইভাবে আমাকে কখনো সামনে আমার আসা হয়নি। জাস্ট এই 2-3 মাস হলো যে আমি ফ্রন্ট ফুটে কাজ শুরু করেছি। তো আপনার কাজ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে কিভাবে ক্যারিয়ারটি শুরু করলেন? কিভাবে ক্যারিয়ারটা শুরু করেছি, আমার আসলে মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ারটা ফার্স্ট ছিল না। ফার্স্ট হচ্ছে আমার যে অন্বেষা পেজ, সেখানে হচ্ছে আমি দেশি বিদেশি শাড়ি, ড্রেস, এখন হচ্ছে নতুন করে মেয়েদের জুতো নিয়ে হচ্ছে কাজ করছি। আর ওইখান থেকেই আসলে আসা। তো ওই কাজটা একদম টোটালি আমার পড়াশোনা বলেন বা আমার লাইফস্টাইল বলেন টোটালি আলাদা। কারণ আমি জব করতাম, বেবি হওয়ার পরে আসলে জবটা ছেড়ে দিচ্ছি। তো আমার মা সবসময় বলতো যে মেয়েদের আর কিছু হোক না হোক 2টা জিনিস দরকার, এক হচ্ছে পড়াশোনা আর দুই হচ্ছে আর্নিং সোর্স। কারণ আসলে ফ্যামিলিগত বা কোনো সময় যে কোনো সময় কোনো প্রবলেম আসতেই পারে, যাতে মেয়েরা স্ট্রং থাকলে ওই সংসার বলেন ফ্যামিলি বলেন ওইটা স্ট্রং থাকে। কারণ ছেলে মানুষ পড়াশোনা না জানলেও কাজ করতে পারবে, যে কোনো কাজ করতে পারবে, বাট মেয়েদের কাজ করার ক্ষেত্রে অবশ্যই তাকে আগে পড়াশোনা জানতে হয়। কারণ পড়াশোনা ছাড়া আপনাকে কেউ কাজ দিবে না। আর মেয়েরা কিন্তু আসলে রাস্তাঘাটে বলেন সব জায়গায় কাজ করতে পারে না, তাদের কিন্তু একটা প্রপার প্লেস দরকার হয় কাজের জন্য। তো সেইখান থেকেই আসলে যখন জব ছেড়ে দিলাম তখন মনে হলো যে না, আমি তো এভাবে বসে থাকতে পারবো না। কারণ একটা মানুষ মাসে যখন 20-25 হাজার টাকা ইনকাম করেছে, এখন আমার হাত শূন্য। তো এইভাবে তো আমি বসে থাকতে পারবো না। আমি আমার মেয়ে কিছু চাইলে আমি দিতে পারতেছি না। এই ফিলিংসগুলি থেকেই আমার মনে হলো যে আমাকে কিছু করতে হবে। যেহেতু আমি জব করতে পারতেছি না, তাহলে আমি বিজনেসে যাই। তো সেখান থেকেই আমার মেয়ের নামও অন্বেষা, সেইখান থেকেই হচ্ছে আমার এই অন্বেষা পেজের শুরু। তো অন্বেষা আসলে তাহলে খুব সাম্প্রতিক সময়ে এটি শুরু হয়েছে। মোটামুটি 2020 থেকে আমার হচ্ছে অন্বেষা পেজের শুরু। 2020-এর অগস্ট মাস থেকে, অগস্টের 12 তারিখ থেকে হচ্ছে আমার অন্বেষা পেজের যাত্রা ছিল। তো সেখান থেকেই কাজ শুরু। তো গ্ল্যামারাইজ বাই পিঙ্কি, সেটির ব্যাপারে আমরা আলোচনা শুনেছি, সেটি সম্পর্কে যদি সেটি সম্পর্কে আসা হচ্ছে 2023 সালের মে মাসের দিকে। তো তার আগে হচ্ছে যেহেতু বিজনেসটা রানিং মোটামুটি ভালোই চলছে, মানে আমি যেরকম আশা করেছিলাম চলছে ভালো। তো তখন হঠাৎ করে মনে হলো আসলে বিজনেসটা তো আমি আমার আর্নিং থেকে আর্নিং সোর্স বের করতে হবে, সেখান থেকে শুরু করেছি। কিন্তু আমার শখটা কি, আসলে আমি কোন জিনিসটা ভালো পারি সেটাকে আমি একটু প্রফেশন হিসেবে নেই না। তো তখন হচ্ছে অনার্স লাইফ থেকে হচ্ছে আমি মেকআপ করি, বা যেভাবে আসলে মেয়েরা তো সাজগোজ করতে পছন্দ করে, এটা সবাই জানে। তো সেখান থেকে মনে হলো যে এটাতে যেহেতু আমি পারি, এখানে যদি আমি আরো কিছু কোর্স করি বা আরো প্র্যাকটিস করি, হয়তো বা আমি এখানে ভালো কিছু করতে পারবো। কারণ এই জিনিসটার প্রতি আমার ইন্টারেস্ট অনেক। কারণ পকেট মানি থেকে বা মার কাছ থেকে নিয়ে, বাবার কাছ থেকে নিয়ে অনেক মেকআপ প্রোডাক্ট কিনেছি। তো সেই হিসাবে আমি বললাম যে না, এটাকে দেখি তো প্রফেশন করতে পারি কিনা। তো 2023-এর মে মাসে ফার্স্ট একটা মেকআপের কোর্স করলাম। ইস্কাটন রোডে গিয়ে এক আপুর কাছ থেকে কোর্স করলাম। করার পরে হচ্ছে আসলে তখন বুঝলাম যে আসলে আমি আসলে কিছু জানতাম না মেকআপের। জি, ঠিক আছে। তো ওইখান থেকে তারপরে এই যে 2 বছর টানা প্র্যাকটিস, প্রায় ডেইলি প্র্যাকটিস করি, সব কাজকর্ম শেষ করে মেকআপ নিয়ে বসতাম। এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কারণ আমাদের মেয়েদের এক একজনের স্কিন টোন, স্কিন টাইপ এক এক রকম। আর দেখবেন যে অন্যান্য দেশে মেকআপটা মেয়েদের স্কিন টোন অনুযায়ী করে, বাট আমাদের দেশে আমি যতটুকু দেখেছি এখন এটা অনেকটা ঠিক হয়ে গেছে। বাট আগে ছিল কি, একদম ফর্সা বানিয়ে দিত। এটা সবাই বলতো যে মেকআপ মানে আটা ময়দা সুজি, এটা কিন্তু একটা কমন জিনিস ছিল। তো এই জিনিসটা যখন কেউ বলতো তখন আমার খুব গায়ে লাগতো
যে কেন এটা বলবে। এক একটা মেকআপের প্রোডাক্ট কিন্তু অনেক প্রাইস, আপনি যদি ব্র্যান্ডের প্রোডাক্টে যান, অথেন্টিক প্রোডাক্টে যান, অনেক অনেক প্রাইস। তো আটা ময়দা সুজির দাম কিন্তু সেইটা অনুযায়ী না। তখন থেকে মনে হলো যে না, এটা নিয়ে আমাকে এমন ভাবে কাজ করতে হবে যে আমি যখন সাজবো তখন যেন সবাই বলে যে আরে তোমার মেকআপটা তো অন্যরকম, তোমাকে ন্যাচারালি তো ভালো লাগতেছে। বা আমি যখন কাউকে সাজাবো তখন জানি বলে যে না, ওনার স্কিন টোন যেটা সেই অনুযায়ী তাকে সাজানো হয়েছে। তো সেইখান থেকে আসলে প্র্যাকটিস, আর সেখান থেকে কাজ শুরু। এই পর্যন্ত যত মানুষকেই সাজিয়েছি সবাই বলেছে যে না, স্কিন টোন অনুযায়ী তুমি সাজাতে পারো, ভালো লাগে বা তোমার কাছে সে যে আসলে স্যাটিসফাইড। তো এগুলো হচ্ছে আসলে প্রাপ্তি। আরো অনেক দূর এগিয়ে যেতে চাই, নিজের একটা স্যালন করতে চাই যেখানে আমি কাজ শিখাবো মেয়েদেরকে। তো যাতে আমার ব্র্যান্ড মতো প্রমোশন যেটা আসলে- আপনি করছেন আর কি, তো সেই বিষয়ে যদি সেই বিষয়েও বললাম না, আমি আসলে তো ব্যাক স্টেজে কাজ, ক্যামেরার সামনেই কাজ, বাট আমারটা ছিল বাসায় বসে থেকে প্র্যাকটিস করানো। আমার বাসায় ক্লায়েন্ট আসতো, আমি তাকে সাজিয়ে দিতাম, বা আমি ক্লায়েন্ট মানে ধরেন পরিচিতি অনুযায়ী বা ক্লায়েন্টের লোকেশনে গিয়ে আমি সাজিয়ে দিতাম। তো আসলে ভাবলাম যে মেকআপ প্রোডাক্ট কিন্তু আমি অনেক পারচেজ করি, মানে আপনি আমার বাসায় গেলে মানে মনে হবে যে আমার একটা আলমারি শুধু মেকআপের জিনিস। এগুলো কিন্তু সব আমার নিজের টাকায় কেনা, রিভিউ দেওয়া, মানে আমি ফার্স্ট হচ্ছে রিভিউ দিতাম, মেকআপের প্রোডাক্ট ইউজ করতাম, সাথে সাথে হচ্ছে রিভিউ দিতাম। তো সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলো যে তুমি যে রিভিউগুলো দিচ্ছ এগুলো না খুব মানে রিয়েল মনে হয়। আমি রিয়েল হবে না, এগুলো আমার নিজের টাকায় কেনা, আমি কিন্তু কোনো পেইড না যে আমাকে কেউ দিছে গিফট করছে আমি সেগুলো নিয়ে ফেক রিভিউ দিচ্ছি। ব্যাপারটা কিন্তু সেটা না, আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, সেটা 1000 হোক, 2000 হোক, 5000 হোক, সবগুলো কিন্তু আমার নিজের টাকায় কেনা, ঠিক আছে? তো সেই জন্য আমার রিভিউগুলো রিয়েল, কোনো এডিটেরও থাকে না ওইরকম, কোনো ফিল্টারও থাকে না, একদম সব ক্যামেরার সামনে ইউজ করতেছি সেটাই থাকতেছে। তো এই কারণে আমার এগুলো রিয়েল। তো তখন বলো তাহলে তুমি প্রমোট করো না কেন? আমি বলছি, আমাকে কে চিনবে? আমাকে তো ওইভাবে কেউ চিনবে না, আর আমাকে কেন কেউ না চিনে প্রোডাক্ট দিবে? জি। তখন বলো তুমি ব্র্যান্ড, ফেসবুকে ব্র্যান্ড প্রমোটিং লেখে বিভিন্ন গ্রুপে দেখো, বিভিন্ন গ্রুপে তুমি ভিজিট করো, দেখবা যে ওইখানে এরকম বিভিন্ন কোম্পানির মানুষজন রিভিউর জন্য বা প্রমোশনের জন্য মানুষ চাচ্ছে বা মেয়ে চাচ্ছে, মানে যে প্রোডাক্ট, ড্রেস হলো বা ছেলেদের আইটেম হোক, এরকম ছেলে মেয়ে তো এখন সবাই ব্র্যান্ড প্রমোটিং এ আছে। তো সেইখান থেকেই ব্র্যান্ড প্রমোটিং গ্রুপগুলো সার্চ দেওয়া, সেখানে জয়েন হওয়া, কিছুদিন একটু ফলো আপ করলাম, তখন দেখলাম যে না, জিনিসটা তো আসলেই ভালো। আসলে জানতাম না যে ব্র্যান্ড প্রমোটিং আসলে এইভাবে হয়। আমি জানতাম যে এখন মানে যারা ব্র্যান্ড প্রমোটিং এ আছে তারা হয়তো অনেক পরিচিত ফেস, এই কারণে মনে হয় সবাই তাদের কাছে যায়। কিন্তু গ্রুপগুলিতে জয়েন হওয়ার পরে দেখলাম যে না, এখানে আমার মতন বা আমার থেকেও কম জানা অনেক মানুষ আছে যারা কাজ খুঁজতেছে, 500 টাকা 1000 টাকার জন্য কাজ খুঁজতেছে। যে তখন বুঝলাম যে আসলে আর্নিংটা কত পরিমাণে দরকার। তো সেই হিসাবেই তখন বিভিন্ন পোস্টে কমেন্ট করতাম যে আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতে চাই, তবে মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, কারণ যেটাতে আমার নলেজ আছে। আমি যদি এখন ড্রেসের চলে যাই হয়তো আমি বলতে পারবো, বাট একটা ড্রেসকে প্রেজেন্টেশন আমি তো করতে পারবো না যতটা আমি মেকআপকে সাজিয়ে, মানুষকে সাজিয়ে বা নিজেকে সাজিয়ে প্রেজেন্টেশন করতে পারবো। তো সেখান থেকে বিভিন্ন পোস্টে কমেন্ট করতাম যে আমি মেকআপ এই প্রোডাক্টের আমি প্রমোশন করতে চাই, ওই প্রোডাক্টের প্রমোশন করতে চাই। সেখান থেকে যখন দেখলাম যে না, মেসেজ আসতেছে, পরিচিত বাড়তেছে, সবার সাথে কথা হচ্ছে, আস্তে আস্তে কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। তো সেখানে যে আরেকটা মানুষের সাথে পরিচিত হচ্ছে, তখন বলো আচ্ছা ঠিক আছে তুমি আমার প্রোডাক্ট নিয়ে একটু কাজ করো। তখন আমি তাদেরকে বলছি আমি কিন্তু তাকে ইউজ করব, যদি ভালো না লাগে আমি কিন্তু দিব না। কারণ এতদিন 2 বছর ধরে যে প্রোডাক্টগুলো ইউজ করে আমি রিভিউ দিই সেগুলো কিন্তু আমার নিজের টাকাই কেনা। জি। তো সেই রেপুটেশনটা তো আমি মানে মানে খারাপ করতে পারবো না। কারণ আমার যতটুকু ফ্যান ফলোয়ার আছে বেশিরভাগ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, স্কুল লাইফ, কলেজ লাইফের ফ্রেন্ড। তো তারা যখন আমি কোনো প্রোডাক্টের রিভিউ দিই তারা কিন্তু আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করে, প্রিয়াঙ্কা এই প্রোডাক্টটা কি আমি কিনবো, এই প্রোডাক্টটা কেমন, আমাকে আমার জন্য হবে কিনা, আমাকে স্যুট করবে কিনা। তো আমি কিন্তু আগে নিজে ইউজ করব, যদি স্যাটিসফাইড হই তাহলে কিন্তু আমি রিভিউ দিব। বললো হ্যাঁ আপনি ইউজ করেন। তো সেইখান থেকে কিছু মেকআপ প্রোডাক্টসের সাথে কাজ করা হয়েছে। এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, একটা হেয়ার অয়েল কোম্পানি আমাকে মেসেজ দিল যে তাদেরও নতুন পেজ, তো বললো যে আপু আপনি কি কাজ করবেন, তবে এটা নন পেইড। আমি বলছি হ্যাঁ ভাইয়া কাজ করবো, প্রবলেম নাই, হেয়ার অয়েল তো আমাদের দরকারি, হেয়ার অয়েল আর হেয়ার সিরাম। পরে বলো আচ্ছা ঠিক আছে, আমাদের প্রোডাকশন মার্কেটে আসেনি এখনো, প্রোডাকশনে আছে, মার্কেটে আসলে আপনাকে নক করবো। আমি বললাম হ্যাঁ করেন। তো অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। তো প্রায় 1 মাস পরে সে আমাকে প্রোডাক্ট পাঠালো। পাঠানোর পরে সে তোমাকে শুধু বারবার মেসেজ দিচ্ছে, আপু রিভিউ কেন দিচ্ছেন না, আপু ভিডিও কেন দিচ্ছে না। তাদেরকে আর বলি নেই যে আমি এটাকে ইউজ করতেছি, কারণ এটা হেয়ার অয়েল, আমি যদি ইউজ করে স্যাটিসফাইড না হই আমি তো এটা নিয়ে রিভিউ দিব না এইভাবে।
তো আমি তাদেরকে বলছি ভাই আমি একটু সিক, আমি আসলেও সিক ছিলাম, আমার লাস্ট অক্টোবর হচ্ছে ডেঙ্গু হয়েছিল, সেখান থেকে চিকনগুনিয়া আর ডেঙ্গু একসাথে হওয়ার পরে আমার প্রচুর হেয়ার ফল হয়েছে, মানে আমার এই সাইড সামনের সাইড পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, এত হেয়ার ফল হয়েছে। তো আমি সিরাম আর অয়েলটা টানা 1 মাস ইউজ করলাম, মানে অসুস্থ প্লাস ওইটা ইউজ করতেছে, আর ওনাদেরকে বলতেছে ভাই আমি সিক, কারণ ওনাদের সাথে আমার মোবাইলেও কথা হয়েছে, ভাই আমি দেখেন আমি পুরো বেড রেস্টে আছি, আমি উঠতে পারতেছি না, আমি যা রিভিউ দিব একটা ক্যামেরার সামনে আমাকে তাকে প্রেজেন্টেবল লাগতে হবে, না হলে আমার রিভিউটা কে দেখবে? কেউ দেখবে না, কিন্তু সে আমার ফ্যামিলি হোক, সে আমার ফ্রেন্ড সার্কেলই হোক, আমি যদি প্রেজেন্টেবল না থাকি আমার রিভিউ কে দেখবে? বললো আচ্ছা ঠিক আছে আপু সময় নেন, তবে একটু জলদি করেন, কারণ আপনি পোস্টটা দিলে আমরা সেটা আপলোড করবো, কারণ তাদেরও তো আসলে বিজনেস। জি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আমি 1 মাস টানা ইউজ করছি, টানা ইউজ করে আমি স্যাটিসফাইড, কারণ আমার এখন যে যতটুকু চুলের যতটুকু দেখতেছেন আমি আসলে প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লেগেছে। তো তখন হচ্ছে আমি রিভিউটা দিলাম, তো রিভিউটা দেওয়ার পরে দেখলাম তাদের বেশি একটা পছন্দ হয়নি, কারণ আমি খুব ডিটেইলসে রিভিউটা দিয়েছি, প্রায় 8 থেকে 9 মিনিটের আমি জিনিসটা ইউজ করে দেখিয়েছি, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এটা রিমুভ করতে হয়, সবই দেখিয়েছি। তখন দেখলাম যে তাদের ওই ভিডিওটা না মনে হয় পছন্দ হয়নি, মানে তারা চাচ্ছিল আরো একটু আর্টিফিশিয়াল টাইপ কোনো কিছু, কিন্তু আমি তো আর্টিফিশিয়াল দিব না, জি। মানে একেবারে এত ভালো বলবো না যে 1 সপ্তাহ এটা আমার কাজ হয়ে গেছে, সেটা তো আমি বলবো না। তো পরে বললাম যে ভাইয়া ভিডিও কি ভালো হয়নি? বললো যে হ্যাঁ ভালো হয়েছে, তবে আর একটু টাইমটা আর একটু কম হলে ভালো হতো। মানে আচ্ছা ঠিক আছে ভাই, সেটা তোমাকে জানাবেন, না জানালে তো আমি বুঝবো না যে আমার কাজটা আপনার পছন্দ হয়েছে কিনা, যতই এটা নন পেইড হোক না কেন, কাজ কাজই আমার কাছে, কাজ কাজই, কারণ এই কাজটা থেকে যদি আমার ভালো হয় আমি আরো 10টা কাজ পাবো। আমার প্রোফাইলে যখন এই কাজটা থাকবে, আমি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছো, আমি যদি এই কাজটা দেখাই, ওই কাজটার ভিউ যদি দেখে, ওই কাজটার কমেন্ট যদি দেখে, তখন তো বলবে যে হ্যাঁ ঠিক আছে কাজটা ভালো। তো বললো যে আরেকটু অন্যরকম করে দেন। পরে তখন একটু শর্ট রিলস টাইপের তার ভিডিও বানিয়ে দিলাম, তো দেখলাম সে সেই ভিডিওটা পছন্দ করেছে। মানে এক একজনের আসলে এক একটা রকম চাহিদা থাকে। তো উনি আমাকে একদিন মেসেজ করলো, আপু আমাদের তেলটা কিন্তু আসলেই ভালো, আপনি কিন্তু ইউজ করেন। এখন ওনারা তো আর বলি নাই যে আমি আগে 1 মাস ইউজ করেছি। পরে বললাম যে ভাইয়া আমি এই তেলটা রেগুলার ইউজ করতেছি, আমার মোটামুটি তেলটা শেষ, সিরাম তেল শেষ, আমি খুব শীঘ্রই আপনাদের কাছ থেকে অর্ডার করে নিব, ঠিক আছে, কারণ এই জিনিসটা আমার খুব কাজে লেগেছে। তো তখন বললো যে ঠিক আছে আপু আপনাকে অনেক ধন্যবাদ, আসলে আপনার রিভিউটা ভালো হয়েছিল, বাট আমাদের পেজের কিছু টাইম ম্যানেজমেন্ট থাকে, এই কারণে শর্ট ভিডিও হলে আমাদের জন্য ভালো হয়, এই কারণে লং ভিডিওটা ফার্স্টে শেয়ার করি, বাট আপনি বলছেন এখন আপনার লং ভিডিওটা আমি শেয়ার করব। তখন সে আমার লং ভিডিওটা তার প্রোফাইলে পোস্ট করলো। আচ্ছা। তো ওইভাবেই আসলে কাজ। তারপরেও কিছু মেকআপ প্রোডাক্টের ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখনো কন্টিনিউ কিছু কাজ চলছে। তো প্রায় সপ্তাহেই দেখা যায় প্রোডাক্ট আমার বাসায় চলে আসে, পেইড নন পেইড দুটোই চলে আসে। ওইভাবেই কাজ করতেছি, আশা করি যে ব্র্যান্ড প্রমোটিং এ প্লাস মেকআপ আর্টিস্ট হিসাবে অন্বেষা পেজ নিয়ে আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন যাতে আরো আগে এগিয়ে যেতে পারি, যাতে আমার মাধ্যমে আরো 10টা মেক আমি কাজ দিতে পারি। তো আমাদের যে অনলাইন গণমাধ্যমের বা ফেসবুক পেজ যে সাপোর্টিং দিচ্ছে আমাদের পেশাগত ডেভেলপমেন্টের জন্য, সেটা আমরা আসলে কতটুকু ব্যবহার করতে পারছি বা কতটুকু উপকৃত হতে পারছি? আমাদের আসলে অনলাইন সেক্টরটা এখন হয়ে গেছে কি, কারোর উপকার হচ্ছে কারোর অপকার হচ্ছে, একদম এটা সত্যি কথা। যেটা এখন আমি কিভাবে এই সেক্টরটাকে ইউজ করতেছি সেটা হচ্ছে বিষয়। এখন আমি যদি ভালোভাবে ইউজ করি, আমি কিন্তু মানুষের উপকার করব, আমার নিজের উপকার হবে। এখন এই সেক্টরটাকে যদি আমি খারাপভাবে ইউজ করি, তাহলে দেখা যাবে নিজেরও এক সময় না এক সময় খারাপ হবে, আবার যার জন্য করতেছি তারও কিন্তু খারাপ হবে। আমার মনে হয় অনলাইন সেক্টরটা খুব ভালো একটা সেক্টর, এটাকে খুব ভালোভাবে ইউজ করা উচিত, ভালো কাজ করে মানে আগানো উচিত। কারণ আজকে আমি একটা খারাপ কিছু ফেসবুকে যখন দেখি, কারণ আমার যে মেয়ে, আমরা কিন্তু এই বয়সে টাচ মোবাইল কি জানতাম না। আমি মোবাইল পেয়েছি আমি অনার্সে ওঠার পরে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা সেমিস্টার চলে গেছে, তখন আমি টাচ মোবাইল পেয়েছি। আর এখনকার বাচ্চারা তো মানে ছোট থেকে তাদের কাছে টাচ মোবাইল, তারা জানে ফেসবুকের রিলস কি, কিভাবে দেখতে হয়, এটা সব জানে। কারণ অনলাইন সেক্টরটা হয়ে গেছে এখন, এখানে খারাপ জিনিসও আছে ভালো জিনিসও আছে। আমরা যদি ভালো জিনিসটা আসলে প্রচার করি, তাহলে দেখা যায় এখনকার জেনারেশন বা আমাদের আগামী জেনারেশন কিন্তু ভালো জিনিস শিখবে। কিন্তু আমরা যদি খারাপ কিছু প্রচার করি, ওরা কিন্তু এই খারাপটা দেখতে দেখতেই বড় হবে। কারণ কিছু একটা জিনিস শেয়ার করে ওই দিন একটা ভিডিও দেখলাম যে একটা টিচারকে একজন থাপ্পড় দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমরা এখনো পর্যন্ত স্কুল কলেজ বা বাসার টিচার, তাদের সাথে চোখ তুলে এখনো কথা বলার সাহস পাই না। এখনো স্যার ফোন দিলে হাত কাঁপে যে কি বলবো, কিভাবে কথা বলবো, কিভাবে সালাম দিব।
যদি কোনো কথায় বা আমার যদি ভয়েস টোনে সে যদি মাইন্ড করে কিভাবে তার সাথে কথা বলে, এখনো কিন্তু আমরা সেই চিন্তা করি, কারণ আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি একটা মানুষকে কিভাবে সম্মান করতে। কিন্তু এখন অনলাইনে অনেক কিছু বাজে জিনিসও মানুষ শিখতেছে, এগুলো খুব খারাপ লাগে। আসলে এই সেক্টরটাকে খুব ভালোভাবে ইউজ করলে না মানুষের অনেক ভালো হবে। মানে খারাপভাবে ভালোভাবে আপনি সাধারণভাবে বললেন, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এই মাধ্যমটাকে আসলে আমাদের পেশাগতভাবে বা আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা ব্যবসায়িকভাবে সফলতার জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কতটুকু আমরা পারছি? না, অনেক ভালো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। কারণ আপনি যদি আমাকে প্রচার না করেন আমাকে কে জানবে বলেন? আপনার প্রচারের মাধ্যমে বা এই বিভিন্ন নিউজ চ্যানেল বলেন বা অনলাইন চ্যানেল বলেন, বিভিন্ন পত্রিকা বলেন, সেখানে যখন আমার ছবি আসবে, আমি কি করতেছি সেটা আসবে, তাহলেই তো প্রচারটা পাবে। কারণ আমি তো বললাম আমি কিন্তু টানা 2 বছর ব্যাকফুটেই কিন্তু কাজ করেছি, এখন কিন্তু অনলাইন জগতে আসছি। আর মোটামুটি যতটুকু জানি, যতটুকু দেখতেছি, আমাকে কিন্তু সবাই খুব ভালোভাবে প্রমোট করতেছে। আর এটা আমি খুব এনজয়ও করতেছি যে না, আমি তো ভালো কাজ করতেছি, আর যারা আমাকে প্রমোট করছে তাদের কাজও আমার ভালো লাগতেছে। না হলে কিন্তু আসলে আমি এই জায়গায়, আমার বললাম না, আমার লাইফের ফার্স্ট টাইম এই জায়গায় আমি এসে বসছি, নাহলে আমি কিন্তু কখনোই আসিনি। তো একটা সময় আমরা দেখতাম যে আমাদের যারা স্টুডেন্ট তারা বলা হতো যে পড়াশোনা আগে শেষ করো, তারপরে চাকরি বা ব্যবসায় তোমরা আমি প্রবেশ করবে। বলবো- তো এখন এই বর্তমান প্রেক্ষাপটে আপনার উপলব্ধি কি, বা একজন শিক্ষার্থীর জন্য আসলে আমি পড়াশোনার বলবো আসলে পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি কাজটা শুরু করা উচিত। কারণ না হলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন যখন আপনি কাজ পাবেন না। কারণ আপনি পড়াশোনা শেষ করে কিন্তু চাকরি পাবেন না, পড়াশোনা শেষ করেই কিন্তু আপনি কাজ পাবেন না। কিন্তু আপনি যদি পড়াশোনার পাশাপাশি ট্রাই করে যান, হ্যাঁ, একটা আছে যে একটা যেমন চাকরি আছে যেখানে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট না করলে যেতে পারি না, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা অনলাইনে কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু অনেক কাজ করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই কিছুটা হলেও ইনকাম সোর্স থাকা উচিত, সেটা টিউশনি করে হোক, সেটা ফ্রিল্যান্সিং করে হোক, বা সেটা ব্র্যান্ড প্রমোটিং করে হোক, যেভাবেই হোক, যাতে যেন তার লাইফ স্টাইল একটা ফ্যামিলির উপরে, মানে টোটালি বাবা মার উপরে নির্ভর না হয়ে নিজেরটাও কিছু করা উচিত। তাহলেই একটা মানুষ সবকিছু শিখতে পারবে, তাহলেই সে কষ্টটা বুঝতে পারবে, আসলে বাবা মা কত কষ্ট করে ইনকাম করে সেটা বুঝতে পারবে। যখন সে কষ্ট করবে তখনই সে বুঝতে পারবে। তো আমাদের এই মাধ্যমে সরকারি যে পৃষ্ঠপোষকতা, আমরা এর আগে নির্বাচিত সরকার গত 17 বছর ছিল এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তো এই আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আমাদের দক্ষ জনশক্তি এই বিভিন্ন মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে এই জগৎটাকে ডেভেলপ করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কতটা জরুরি বা কিভাবে পাওয়া যেতে পারে, বা আপনারা কতটুকু পান? তো জরুরি, কারণ হচ্ছে অনেকেই আছে মানে ট্রেনিং গুলো নিতে পারে না, কিন্তু অনেকেই কিন্তু আছে টাকার জন্য ট্রেনিং নিতে পারছে না। এগুলো যদি আমাদের সরকার থেকে হচ্ছে হেল্প করা হয়, তাহলে কিন্তু মানুষ স্টুডেন্ট অবস্থা থেকে নিজেকে নিজের স্কিল ডেভেলপ করতে পারবে, যাতে সে পরবর্তীতে তার চাকরি হোক, বিজনেস হোক, সে যে কাজই করুক সেখানে কিন্তু সে সফলতা খুব দ্রুত পাবে। কারণ আপনি চাকরি করে বিভিন্ন ট্রেনিং করে সফলতাটা অর্জন করা কিন্তু খুব কষ্ট, বাট আপনার যদি আগের থেকে স্কিলগুলো ডেভেলপ থাকে, বিভিন্ন ট্রেনিং যদি আপনার নেওয়া থাকে, তাহলে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প হবে। তখন কিন্তু তার কষ্টটা কমবে, কারণ সে কিন্তু তার পড়াশোনার পাশাপাশি অলরেডি কষ্ট করে ফেলছে। তখন কিন্তু সে টোটালি ফোকাস তার জব অথবা বিজনেসে দিতে পারবে। তো এখন আমরা আমাদের যারা যে সকল তরুণ তরুণী আসছে এবং তারা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, তো অবশ্যই। তাদের জন্য এইটি সহজ করার জন্য বা সহজে তারা যাতে এইসব পেশায় বিজনেসে ঢুকতে পারে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে তাদেরকে আগে রিসার্চ করতে হবে যে সে কোন জায়গাটাই ভালো। কারণ যে ধরেন মেকআপের এমও জানে না, সে যদি আসে তাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে না? কারণ আমি যদি না জানতাম তাহলে কিন্তু আমাকে আরো অনেক কষ্ট করতে হতো। কিন্তু কারণ মেকআপ জিনিসটা কিন্তু কেউ 1-1.5 বছরে কিন্তু কেউ সফলতা পায় না, তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কোর্স করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। আমি জিনিসটা জানতাম, তারপরেও মনে হয়েছে আমি কিছু জানি না। এরকম প্রত্যেকটা জিনিসই, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, মানে যে কোনো বিজনেস হোক, কেউ যদি ড্রেসের বিজনেস করতে হয় তাকে আগে ড্রেসের মার্কেট যাচাই করতে হবে, কোন ড্রেসটা এখন মার্কেটে চলছে, কোন ড্রেসটা কোন পেজে বা কোন প্রতিষ্ঠানে কত করে সেল করতেছে, আমাকে আসতে হলে কিভাবে আসতে হবে, এগুলো রিসার্চ করে তারপরে আসলে সে তার সফলতা পাবে। কারণ রিসার্চ করে না আসলে, হঠাৎ করে আমি শাড়ির বিজনেস না শুরু করে ফেললাম, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে ফেললাম শাড়িতে, আমার সেল হলো না, তখন আপনি কি করবেন? টাকাটা তো আপনি কষ্ট করেই আর্ন করবেন, তো সেই টাকাটা যখন একটা জায়গায় আটকায় থাকবে তখন কিন্তু আপনার কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন আপনি। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে আসার আগে সেই সেক্টরটা সম্পর্কে অনেক রিসার্চ করা দরকার। কারণ আমি বললাম না, ব্র্যান্ড প্রমোটিং এ যখন আসছি আমি কিন্তু 1 মাস শুধু মানুষের কমেন্ট দেখছি, মানুষ কিভাবে পোস্ট করতেছে, পোস্টে কিভাবে কমেন্ট করতেছে, সেগুলো শুধু আমি 1 মাস বিভিন্ন গ্রুপ ফলো করছি। কারণ আমি হঠাৎ করেই তো আমি কারোর সাথে কথা বলতে পারবো না,
আজকে থেকে 3 মাস আগেও যদি ভাইয়া আমাকে বলতো যে আপনি আমার প্রোগ্রামে আসেন, আমি কিন্তু রাজি হইতাম না, কারণ আমি তো এই জিনিসটা সম্পর্কে জানিই না। যখন আমি বিভিন্ন গ্রুপের বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি, তখন বুঝলাম যে না আসলে, আর এমনিতেও কিন্তু একটা না কানাঘুষা একটা কথা আছে, মিডিয়া জগৎটা খারাপ, এটা কিন্তু সবাই বলে, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু একটা মেন্টালি মানুষের একটা ভীতি কাজ করে যে আমি যাব, কিছু যদি হয়, ঠিক আছে? তো সেই হিসাবে যখন এখন যেমন একটা মানে এখন যে পরিস্থিতি আছে, যেমন কিছু কিছু নাম দেখলে মনে হয় যে না এখানে কোনো প্রবলেম নাই। তো এইগুলো আমার মনে হয় রিসার্চ করা দরকার, রিসার্চ করলেই হচ্ছে সেখানে সফলতা পাওয়া যাবে। তো আপনি যে কথাটা বললেন যে ভয়ের কথাটা, এটা হয়তো আমরা একসময় চলচ্চিত্রের ব্যাপারে অনেক মানে ভয়ের এখন কথা শুনতাম, সবকিছুতেই কিন্তু মানুষ ভয় পায়, কারণ এই সেক্টরে আসার পরে আপনাকে যেটা আমি আমার মেসেজগুলো দেখাইতাম, মানে এত মেসেজ পেয়েছি, এর মধ্যে একটা দুইটা ভালো, বাকি সবই কিন্তু খারাপ। এখন আমি আজকে বুঝতে পেরেছি বিধায় আমি কিন্তু ওই মেসেজের ফাঁদে পা দেইনি, কিন্তু যারা বুঝবে না তারা কিন্তু ঠিকই ফাঁদে পা দিবে, দিয়ে ধরা খাবে, তারপরে বলবে মিডিয়া খারাপ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে আগে বুঝতে হবে যে আমি কোন জায়গায় আমার যাওয়া উচিত, কোন জায়গায় আমার যাওয়া উচিত না, আর কোথাও গেলে আমাকে কি কি মানে পদ্ধতি অবলম্বন করে যাওয়া উচিত, এগুলো একটু ভালোভাবে ঘাটাঘাটি করে তারপরে যাওয়া উচিত। জি ধন্যবাদ। তো আপনি মেকআপ আর্টিস্ট হিসেবেও আমরা মনে করি যে অনেক সফলতার পথে এগিয়ে যাচ্ছেন, ব্র্যান্ড প্রমোটিং নিয়ে যাচ্ছেন। তো আগামীর পরিকল্পনা নিজেকে নিয়ে বা দেশকে নিয়ে কি ভাবনা আপনার? আগামীর পরিকল্পনা আমার হচ্ছে আমাকে আরো আমার স্কিল ডেভেলপ করব, তারপরে আমি আমার একটা নিজের স্যালন দিব, যেখানে আমি আমার মতন যারা কাজ খুঁজতেছে তারা যেন নির্দ্বিধায় কাজ পায়, কাজ করতে পারে, তারাও যেন তাদের আর্নিং সোর্সটা বের করতে পারে। জি, তো আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আসলে ইনভাইট করার জন্য। আমি আসলে খুবই খুশি যে নিজের সম্পর্কে বলতে পারলাম, নিজের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে বলতে পারলাম, কয়েকটা মানুষ আমার সম্পর্কে আরো বেশি জানলো, এর জন্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।